এসে পারলাম না। আমি তখন মন খারাপ করে বলতাম, আম্মু, আব্বু তো ভালো না, তোমাকে মারতে চায়। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, পাগল তো তাই সঠিক, ভালো মন্দ বোঝে না মা। চিৎকারের চিকিৎসার জন্য অনেকের কাছেই সাহায্য চায় আম্মু, কেউ করেনি। কারণ সবাই জানে বড় ধরনের টাকার পরিমাণ শোধ করা আম্মুর পক্ষে সম্ভব না। শ্রেয়ার কণ্ঠনালী ভিজে গেছে অশ্রুসিক্ত আখিদয়ে। থেমে না থেকে কান্নার দলা পাকানো কণ্ঠে বলতে থাকলো। যেদিন আম্মু আব্বুকে খুন করে তার নিথর রক্তাক্ত দেহটা ফেলে রাখে, সেটা শুধু আমি দেখি। চোখগুলো মেলে স্পষ্ট তাকিয়েছিল আম্মু, কিন্তু দেহে প্রাণ ছিল না। আর আব্বু আম্মুর লাশের সামনে বসে ভয়ঙ্করভাবে হাসছিল। খুন করে যেন খুব খুশি হয়েছিল তিনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। আব্বুকে যেই রুমে বন্দি করে রাখা হতো সেই রুমের দরজা খোলা দেখতে পাই। আমাকে দেখে হাতের বটিটা নিয়ে উঠে আসে আব্বু। এগিয়ে আসতে আসতে প্রলাপ করে, আয় আয়, তোকেও খুন করি। বিশ্বাস করেন স্যার, ওই মুহূর্তে আমি ভয়ে কিছু বুঝতে পারছিলাম না। বাড়ি ছেড়ে শুধু দৌড়ে যেখানে দু চোখ যায় ছুটে চলেছি। মাথায় শুধু ঘুরছিল, হাতের নাগালে পেলে আব্বু আমাকে ওই বটি দিয়ে কেটে ফেলবে। সেই যে বেরিয়ে আসি, তারপর ঠাঁই হয় আপনাদের এতিমখানায়। সেখানে থেকেই মাদারের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি আব্বু আত্মহত্যা করেছেন। জন্মের পর থেকে নিজের বাপকে পাগল, আর্থিক জটিলতা, বাবার হাতে মায়ের মৃত্যু, একা একটা জীবন, সব মিলিয়ে নিজেকে নিজের কাছে তিক্ত লাগছিল। মন চাইতো এই পৃথিবীর মোহ মায়া ছেড়ে আমিও চলে যাই। সুখ শান্তি ভালোবাসার আমার নিঃস্ব জীবনের সঙ্গী সবগুলো খুবই প্রয়োজন ছিল। আমার দাদি বিয়ের প্রস্তাব পাঠানোর পর আমার মাথায় এসেছিল, বিয়ের পর তো আমি এগুলো পাবো, আর কোনো ভয় আমার পিছু নিতে পারবে না। আমাকে আগলে রাখার জন্য কেউ একজন থাকবে। কিন্তু এ বাড়িতে পা রাখার পর যখন ফুলশয্যার মুহূর্তটা এলো, তখনই আমার সকল চাওয়া নিঃশেষ হয়ে গেল। জীবনে আবারও হেরে গেলাম আমি। পরের সকালটা আরও তিক্ত হয়। আমার অতীত এসে আমার গলা চেপে ধরে। আব্বু যেন কানের কাছে এসে বারবার বলছিল এই বাক্যটা, আম্মুকে খুন করার পর বটি দেখিয়ে যেটা বলেছিল। আমার মনে হয়েছে আমি মরে যাব, এবার আর বাঁচব না। এখান থেকেও পালাতে হবে আমার, যেভাবেই হোক, নয়তো আপনিও আমাকে মেরে ফেলবেন। সত্যি বলছি স্যার, আমি অর্থের লোভে এ বাড়ির বউ হয়ে আসিনি। শুধু একটা লোভেই এসছিলাম, ভালোবাসার লোভ। এটা কি খারাপ স্যার? এটা চাওয়া ভুল? মানুষ কেবল নিজেরা কঠিন পরিস্থিতিতে পড়লে অন্যের কষ্ট বুঝতে পারে, এছাড়া সহমর্মিতা দেখায়, সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমি তো এগুলোও পাইনি। হয়তো এতিম বলে, পাগলের মেয়ে বলে আমি খারাপ, ভয়ের তাড়নায় আপনার হাত ছেড়ে দিলাম। আমার উচিত ছিল স্ত্রী হয়ে আপনার পাশে থাকা। অতীতের ভয় এমনভাবে আমার মধ্যে বাসা বেঁধেছিল, তা সব শেষ করে দিয়েছে, যার ফল এখনো পাচ্ছি। এ কারণেই আজ আপনি আমাকে দূরে ঠেলে রেখেছেন। আমি কি করব স্যার? আমার কষ্ট কেন কমে না? আমার নিঃশ্বাস কেন বন্ধ হয় না? হলে তো সব কিছুর সমাপ্তি ঘটে যেত। বুঝ মনে কখনো কোনো পাপ করিনি, কেবল আপনাকে ছেড়ে যাওয়া ছাড়া। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আপনি ক্ষমা করে দিলে মুক্তি পাবো, দয়া করে। কাজল মাখা আখিদয় ভেদ করে টপ টপ অশ্রু শাড়ির কোলে ভিজিয়ে দিচ্ছে। থেমে থেমে যাচ্ছে ক্রন্দনরত কণ্ঠস্বর, বিবর্ণ অধরে ছেয়ে গেছে শ্রেয়ার মুখশ্রী। সে কি বিধ্বস্ত ভাব চেহারায়? কণ্ঠনালী গলিয়ে বারংবার কান্নার আওয়াজ প্রবেশ করছে দুর্যের শ্রবণনালীতে। তবুও গম্ভীর কণ্ঠে প্রশ্ন। পালালে কেমন করে? চক্ষু গহ্বর থেকে জল গড়িয়ে যাচ্ছে অবলীলায়। আকস্মাৎ কণ্ঠে প্রশ্নে শ্রেয়ার কণ্ঠনালীতে রোদনের শব্দ আটকে গেল। সে বিস্মিত। তুঝে এমন প্রশ্ন করবে ভাবেনিও। বিধ্বস্ত রক্তিম মুখ তুলে টলমলে লালচে নয়ন যুগল নিক্ষেপ করলো বিছানায় বসা ভাবলেশীন তুর্যের দিকে। কপালে কত শত ভাঁজ ফেলে চেয়ে আছে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। গলা ভেজা শ্রেয়ার কম্পনে বিষাদ। রহিমা খালার কাছে থেকে জানতে পারি আপনি 1 বছর ধরে পাগল। এটা শোনার পর বারবার বাবা মায়ের পরিণতির কথা মনে পড়ছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন রুমে কেউ ছিল না। আমার জ্ঞান ফেরার পর আয়ুষ ভাইয়া ও বাড়ির অন্যান্য সদস্যদের ডাকতে বেরিয়ে যান তিনি। এ সুযোগে আমি দুর্বল দেহে সিঁড়ি ঘর পর্যন্ত আসি। উদ্দেশ্য যে করে হোক এ বাড়ির চৌকাঠ পেরিয়ে এতিমখানায় যেতে হবে। মাদারকে জিজ্ঞেস করতে হবে কেন জেনে শুনে আমাকে আবার আমার অতীতের কাছে ফিরিয়ে দিল, কেন আমার জীবনের সব থেকে বড় ভীতির দিকেই আমাকে ঠেলে দিল।
সিঁড়ির কাছ পর্যন্ত যেতেই দেখি নিচে তেমন কেউ নেই। আমি বিয়ের রাতেই দেখেছিলাম কোনো মেহমান নেই, কারণ আমাদের বিয়েটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছিল। একজন সার্ভেন্ট ছিল, তিনি চলে যেতেই সাথে সাথে বেরিয়ে যাই আমি। গেটে গিয়ে দেখি দারোয়ান উপস্থিত। আমাকে দেখেই ভ্রু কুঁচকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। কোথায় যাব, এই বেশে যাচ্ছি কেন, অসুস্থ দেখাচ্ছে, হ্যানত্যান অনেক কিছু। আমি ওনার কথা পরোয়া না করেই সেই এলোমেলো অবস্থায় বেরিয়ে পড়ি। তখন হয়তো উনি ভেতরে গিয়ে সবাইকে সবটা জানায়। একটা অটো ধরে কোনো মতে আসি এতিমখানায়। আমার কাছে ভাড়া অবধি ছিল না। এতিমখানার দারোয়ান কাকা এসে মেটালেন। আমাকে এমতো অবস্থায় দেখে চমকে গেলেন তিনিও। শরীরটা আর চলছিল না একদম। সেই অবস্থায় গেটের পাশে মাটিতে বসে পড়ি। উনি মাদারকে ডেকে এনে আরও কয়েকজন মিলে আমাকে ভেতরে নিয়ে যান। আমাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয় মাদার। একটা কালো আধার নেমে এসেছিল ওনার মুখে। কাপা কণ্ঠে বললেন, বিয়ের পরের সকালে এভাবে চলে এলাম কেন? কি হয়েছে? ফুপিয়ে উঠলাম মাদারের প্রশ্নগুলোতে। দুর্বল কণ্ঠে চিল্লিয়ে বললাম, কি করে আমাকে নরকে ঠেলে দিলেন মাদার? আমার অতীত জেনেও পাগলের সঙ্গে বিয়ে দিলেন আমাকে। এতিম বলে অবিচার করলেন। এসব শুনে ঠিক কতক্ষণ তবদা খেয়েছিলেন মাদার তার হিসেব নেই। তবে ধপ করে দেহের ভার ছেড়ে দিয়েছিলেন এতিমখানার ছোট বিছানায়। শক্ত কঠোর মানুষটার চোখ দিয়ে কি সুন্দর দুফোঁটা জল গড়িয়ে পড়েছিল, যা আমরা কখনো দেখিনি। হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আমি এসব জানতাম না রে মা, আমাকে ক্ষমা করে দে। তাদের এতিমখানা সব সময় থেকে উদার মানবিকতার মানুষ হিসেবে চিনি তাদের। কখনো খারাপ কিছু দেখিনি। আর ছেলেটাও সুস্থ ছিল, তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, এসব কিছুই কেউ শোনেনি। আমি মাদারকে কি বলবো এখন? মাদার আমাকে বললেন, যদি ভয় মোকাবেলা করার সাহস থাকে তাহলে ফিরে যেতে, আর যদি না থাকে নিজের জীবনটা অন্যভাবে গোছাতে চাই, তবে এ শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাতে। কারণ বয়স অনুযায়ী এতিমখানায় থাকার অধিকারও আমার নেই। মাদার চাইলেও নিয়ম নীতির বাইরে গিয়ে রাখতে পারতো না। সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দেন উনি। তখন আমার মধ্যে শুধু ভয় কাজ করছিল, তাই কোনো কিছু না ভেবে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাদার তার পরিচিত একজনের মাধ্যমে সেখানকার এক কোচিং সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেন। কিন্তু থাকার জায়গার, পড়াশোনার এসব পারে না। মানুষটার সামর্থ্যই বা কতটুক ছিল। সারা জীবন কাটিয়েছে এতিমখানায় বাচ্চাদের রক্ষণাবেক্ষণে। আমার জন্য নিজের চাকুরির কথা চিন্তা না করে এতটুকু করেছিলেন। তাতেই মনে হচ্ছিল আমার না পাওয়ার ভিড়ে কিছু মুহূর্তের জন্য হলেও একজন মা পেয়েছি, যে প্রকৃত অর্থেই আমার ভালো চেয়েছে। তুর্য বিছানা ছেড়ে মোবাইল হাতে নিয়ে পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা ট্রেনে চেয়ার মুখোমুখি রাখলো, বসলো তাতে। মাঝে দূরত্ব হিসেবে রইল টি টেবিল খানা। চেয়ার কথা থামিয়ে দিতে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যাস এতটুকুই? এক মুঠো চমকে ভরে উঠল শ্রেয়ার মন। এত শীতল কণ্ঠ! মুহূর্তে বক্ষস্থলে সমুদ্রের উত্তাল পাতাল ঢেউ গর্জে উঠল যেন। মাথা নাড়ায়ও ধরা কণ্ঠে প্রতি উত্তর করে, না, আরও কথা বাকি আছে। তুর্য দেয়ালে টানানো ঘড়িটার দিকে চেয়ে বলল, 4 মিনিটের স্থলে 14 মিনিট নষ্ট করলে। আর কতক্ষণ? কেঁদেই 5 মিনিট পার করলে। এত লড়াই করে কী লাভ হলো? সেই দুর্বল শ্রেয়সী রয়ে গেলে। অতীতের কথা মনে করে না কেঁদে সেগুলোকে নিজের শক্তি বানালেই পারতে। নারী মানেই কি দুর্বল? না, আমি কখনো সেটা ভাবি না। তাহলে তুমি কেন ভাবো? চোখের জল মুছে জলদি বলবে নাকি উঠে যাব? ভাবলাম এক রাতে কিছুটা হলেও শক্ত হওয়ার শিক্ষা দিতে পারলাম, তাই তো গড়গড় করে সব বলছো। কিন্তু এখন দেখা গেল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বেহুশ হলে আমি কোলে নিব না, এখানেই ফেলে রাখবো। শ্রেয়া কিভাবে বাকি কথাগুলো বলবে বুঝতে পারছে না। হয়তো এইগুলো শোনার পর তুর্যের মন ওর জন্য ঘৃণা বেড়ে যাবে, ছিটকে ধরে সরিয়ে দিবে ওকে। তবুও লুকিয়ে রাখা সমীচীন হবে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সেদিন পালিয়ে যাবার পর আমার মা গিয়েছিলেন এতিমখানায় আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তাদের দেখে আমি পিছনের গেট দিয়ে পালিয়ে যাই। মনে এটাই কাজ করছিল, তারা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে, আপনি আমাকে মেরে ফেলবেন, যে করেই হোক বাঁচতে হবে আমার। সেখানে থেকে বেরিয়ে আসার পর কি হয়েছিল আমি আর জানি না। মাথা নত করে অপরাধীর ন্যায় বসে আছে শ্রেয়া। কথাটা বলতে গিয়ে শ্বাস প্রশ্বাস আটকে যাওয়ার উপক্রম।
এখনও নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তুর্যের দিকে মুখ তুলে তাকাতে পারছে না। অপর পাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া আসছে না দেখে অভ্যন্তরে ভয়ানক অনুভূতিরা খেলা করছে। তুর্যকে এক জীবন থেকে সরিয়ে দিবে শুনেছিল। অহমিকার স্বার্থপরতার জন্য তাকে ঘৃণা করে, কিন্তু একটা সময় সেই মেয়েকেই বিয়ে করার জন্য পরিবারকে রাজি করিয়েছে। ভার্সিটি লাইফ থেকেই শুরু হয়েছিল দুজনার প্রেম কথন। তাকে যদি মনে প্রাণে শুধু একটা কারণবশত ঘৃণা করতে পারে, তাহলে ওকে জীবন থেকে ছিটকে ফেলে দেওয়ার কতগুলো কারণ রয়েছে। তুর্যটি টেবিলে মোবাইলটা রেখে গম্ভীর কণ্ঠে বলল, কথা এখনও অসমাপ্ত রয়ে গেল শ্রেয়সী। তোমার ফিরে আসার গল্পটা বলবে না? আমি এত দরদি মানুষ দেখতে পারি না। এতই যখন পরিবারের মর্ম বুঝো, স্বামীর গুরুত্ব বুঝো না, স্বামীর কাছ থেকে কিছু লুকাতে নেই সেটা জানো না, যার সাথে প্রতি পদে পা রাখতে হবে তোমার, মৃত্যু অবধি একসঙ্গে নিঃশ্বাস ফেলতে হবে, তার কাছে নিজেকে খোলামেলা করে নিজের মনটাকে উন্মুক্ত করে মেলে ধরা উচিত না? শ্রেয়া স্তব্ধ, কিংকর্তব্য বিমর দৃষ্টিতে অবিচল। তুর্য কেমন করে জানলো ওর মনের প্রশ্নটার উত্তর সরাসরি দিয়ে দিল তুর্য। কণ্ঠে কাতরতা এঁটে বলল, আমি সুস্থ হবার পর অহমিকাকে নিজের কাছে পাই, কিন্তু তখন সে আমার ঘৃণার তালিকায়। কিন্তু মা উঠে পড়ে লেগেছে ওকে বাড়ির বউ বানানোর জন্য। চট্টগ্রাম যাবার আগের দিন রহিমা খালা এসে আমাকে বিয়ের সত্য জানায়। ওনার কাছে মনে হতো ওনার জন্যই তুমি চলে গিয়েছ। ভীষণ অনুশোচনায় ভোগেন। আমি প্রথমে অবাক হই বিবাহিত জেনে। আসলে আমার পরিবার আমার মানসিক অবস্থার সুযোগে একটা অচেনা অজানা মেয়ের সাথে বেঁধে দিল, এটা ঠিক মানতে পারছিলাম না। সেই সাথে তীব্র রাগ হচ্ছিল, কি করে নিজের স্বামীকে কেউ ছেড়ে যেতে পারে? পাগল হলেই ছেড়ে চলে যাবে? মানুষ ঠকালেও কেউ স্বামীর ভাগ ছেড়ে চলে যেতে পারে? তোমাকে ঠিক অহমিকার মতো মনে হচ্ছিল সেই মুহূর্তে। অজান্তেই অনেক বেশি ঘৃণা জন্ম হয় তোমার জন্য। পরে যখন জানতে পারি তুমি আমার বউ, তখনই তোমার বর্তমান আচরণে মনে হলো মুদ্রার এপিঠ ওপিঠ থাকে। একটাবার ভালো করে খোঁজ নিয়ে দেখি তোমার অতীত বর্তমান সম্পর্কে সবটা জানলাম। আর প্রিয় আয়ুষের বিয়ের আগের দিন জানলাম তোমার ফিরে আসার গল্পটা। দারোয়ান কাকা বলতে চাইনি, তবে আমার কাছে লুকিয়ে চুরিয়ে পারবেন না তিনি, সেটা খুব ভালো জানতেন। ফিরে এলে ঠিকই, কিন্তু লড়াই করে টিকতে পারলে না। আমি আগেও বলেছি তুমি আমার ঘৃণার তালিকায় যোগ হতে পারোনি, আমার অর্ধাঙ্গিনী হতে পেরেছ। চোখ বুঝার শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। ভেবো না আবার ভালোবাসি। তুমি যেদিন গাদি থেকে ব্রিলিয়ান্ট হবে সেদিন তোমার কিছুই ভাবতে হবে না, দেখবে সবটুকু পানির মতন পরিষ্কার। আপনি আম্মাকে কিছু বলবেন না তো? প্রশ্নটা করে ভয়াত দৃষ্টিতে তাকালো শ্রেয়া। তুর্য নিরুত্তর থেকে ওকে সম্পূর্ণ এড়িয়ে ওয়াশরুমে চলে গেল। মেসেজের টুংটাং শব্দ, টি টেবিলের ওপর অবহেলিত হয়ে পড়ে থাকা মোবাইলটার দিকে দৃষ্টি তাক করল শ্রেয়া। নিমিষে দেহের রন্ধ্রে রন্ধ্রে তরঙ্গ খেলে গেল। ওর প্রথমবার ৩ বছর পূর্বের বধূবেশে রূপের একটা ছবি জ্বলজ্বল করছে তুর্যের লক স্ক্রিনে। দোপাট্টাটা লম্বা করে টানা, কয়েক গাছি চুল বেরিয়ে কপালে ছুঁয়ে আছে, ঠোঁট রাঙানো লাল বর্ণে, চেহারা জুড়ে লাজুকতার আবরণ। কি মোহনীয় ছিল সেই সময়টা। মন জুড়ে ছিল জীবনসঙ্গীকে দেখার ভাবনা, হাজারো জন্ম নেয়া অনুভূতি। কিন্তু এই ছবিটা পেল কোথায় মানুষটা? ওর যতটুকু মনে পড়ে এই বাড়িতে আসার পর ছবিটা আয়ুষী তুলেছে। তাহলে কি আয়ুষী দিয়েছে? হতে পারে। মেয়েটা একটু চঞ্চল ধরনের, তবে ছবিটা তোর যে লক স্ক্রিনে কেন? এখন প্রশ্ন করলে এক কথা থেকে আরেক কথা টানবে, তাই চুপ থাকাই শ্রেয় ঠেকলো ওর নিকট। তুর্যকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে ঝটপট দৃষ্টি সরিয়ে অন্যত্র নিবদ্ধ করলো। তবে আর চোখে বিধে তার হাতে একটা মগ, তাতে বোধহয় পানি, ও অন্যটাতে নরম তোয়ালে। তুর্য মগ্ন তোয়ালে নিয়ে ওর সামনে বসে আদেশের সুরে বলে, মোবাইলটা সোফায় রাখো। কথা মতন রাখলো শ্রেয়া। দুটো ঠোঁট একটুখানি প্রসারিত করে প্রশ্ন করলো, পানি কেন স্যার? সঙ্গে সঙ্গে জবাব এলো, তোমার চেহারা দেখে ভয় পাচ্ছি আমি। কাজল মেখে শাকচুন্নি লাগছে পুরো। হার্ট অ্যাটাক হবার আগেই নিজেকে বাঁচাতে পানি নিয়ে আসলাম মুছে দিতে। শ্রেয়ার 2 অধর আলগা হয়ে এলো। উঠে যেতে নিলে হাতে টান অনুভব করে
চেয়ে দেখে তুর্য চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে বসে পড়ল পুনরায়। সে তো আয়না দেখবার জন্য উঠতে চাইছিল। তুর্য তোয়ালে ভিজিয়ে মুছে দিল ও সারা মুখশ্রী অতি যত্নে। শুধু স্বামীর হক পালন করে বলেই এত যত্ন। আর যদি ভালোবাসতো? শ্রেয়া এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। যে করেই হোক তুর্যের মনে নিজের জন্য ভালোবাসা জাগাবে। ভীত হয়ে দূরে দূরে সরে থাকবে না, পাথরের মতো ফুল ফোটাবে। তুর্য তো মানুষ, ভালোবাসা হাসিল করেই দম নেবে ও। কিন্তু একটা কথা মনে করতেই বলে,